সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। শুরুতেই জেনে নিতে চাই যে স্যার ঠিকভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা এই ব্যাপারটি ক্লিয়ার করবেন। দেন আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু লিখে জানাবেন। ওকে, সো শুরুতে একটু জেনে নেই কে কোথা থেকে যুক্ত হয়েছেন, একটু লিখে জানান আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দেন আমরা আজকে ইংরেজি প্রশ্ন কেমন হয়, কিভাবে প্রশ্ন হয় সেসব বিষয়ে ধারণা নিব এবং কি কি থেকে প্রশ্ন হয়, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বাইজিদ লিখেছেন ময়মনসিংহ এবং রিপন হোসেন লিখেছেন কুমিল্লা থেকে এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন ফুয়াদ, তিনি নারায়ণগঞ্জ থেকে। জুলফিকার যুক্ত হয়েছেন দিনাজপুর থেকে। মোহাম্মদ হোসেইন যুক্ত রয়েছেন আমাদের সাথে। আলামিন যুক্ত হয়েছেন জামালপুর থেকে। আব্দুর রাজ্জাক ঢাকা কমলাপুর থেকে। সাকিবুল যুক্ত রয়েছেন কুষ্টিয়া থেকে। মোবারক যুক্ত হয়েছেন ঢাকা থেকে। মাহমুদ, ওকে, আমরা অনেককেই পেয়েছি, ধন্যবাদ জানাচ্ছি মোটামুটি সবাইকে। ওকে, আরও অনেকেই কমেন্ট করেছেন। রোকেয়া যশোর থেকে। আয়শা যুক্ত রয়েছেন মাদারীপুর থেকে। আবরার ফাহাদ লিটন যুক্ত রয়েছেন দিনাজপুর থেকে। যুক্ত হয়েছেন রবিউল, তিনি মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তিনি জিনাদা থেকে যুক্ত হয়েছেন। একজন নওগাঁ থেকে যুক্ত হয়েছেন, তার নামটা সম্ভবত কারণে দেখা যাচ্ছে না, সঙ্গত কারণে। সো প্রিয় শিক্ষার্থী, আমরা মূল সেকশনে চলে যাব। আপনারা ইসলামী ব্যাংক নিয়ে যদি কোনো প্রশ্ন করতে চান, যেহেতু আমাদের আজকের প্রোগ্রামটি ইসলামী ব্যাংকের প্রিপারেশনের উপর ভিত্তি করে সাজানো হয়েছে, সো আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা মূল সেশনে চলে যাব ইনশাল্লাহ। সো প্রিয় শিক্ষার্থী, ওকে, সো মির ওকে তালিব যুক্ত রয়েছেন আমাদের সাথে, তিনি গাজীপুর থেকে যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আজকে আমরা কিছু প্রশ্ন সলভ করব, বিগত বছরের ব্যাংকের প্রশ্ন, এবং প্রশ্ন সলভ করে সেখান থেকে জানার চেষ্টা করব যে কী ধরনের প্রশ্ন বিভিন্ন সময় ব্যাংকে এসেছে। সো আমরা একদমই শুরুতে চলে যাচ্ছি। আমরা আজকে কিন্তু কোনো স্পেসিফিক টপিক পড়বো না, আমরা বেসিক্যালি প্রশ্ন সলভ করব। সো একটু খেয়াল করবেন, প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ। নিচের কোনটি অ্যাডজেক্টিভ নয় সেটা জানতে চাওয়া হয়েছে। তার মানে অ্যাডজেক্টিভ নয় কোনটি কোনটি। আমরা যদি দেখি হাম্বল শব্দটি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এবং এই যে দেখতে পাচ্ছি হিউম্যান, দয়ালু, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমরা দেখতে পাচ্ছি লেখা আছে হিউমিড, মানে হচ্ছে আর্দ্র, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সো উত্তর হবে এইটা, হিউমারটা হচ্ছে হাস্যরসকে বোঝায়, সো এটা কিন্তু হবে নাউন। সো এইটা উত্তর হবে, কারণ হচ্ছে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কোনটি অ্যাডজেক্টিভ নয়, জানতে চাওয়া হয়েছে কোনটি অ্যাডজেক্টিভ নয়। প্রিয় শিক্ষার্থী, কোনটি অ্যাডজেক্টিভ নয় যেহেতু জানতে চাওয়া হয়েছে, ডেফিনেটলি উত্তর হবে অপশন বি। একটু লিখে ফেলবেন কোন সাফিক্সগুলো, একটু লিখে ফেলবেন কোন সাফিক্সগুলো দেখে আমরা নাউন চিনতে পারি। লিখে ফেলবেন এই সাফিক্সগুলো থাকলে নাউন হয়। লিখে ফেলবেন নিচের সাফিক্সগুলো থাকলে নাউন হয়। লিখে ফেলবেন নিচের সাফিক্সগুলো থাকলে নাউন হয়। নিচের সাফিক্স যুক্ত শব্দগুলো নাউন হয়। নিচের সাফিক্স যুক্ত শব্দগুলো নাউন হয়। প্রিয় শিক্ষার্থী, লিখে ফেলবেন, দ্রুত লিখবেন শন, শন, লিখবেন এন্স, লিখবেন মেন্টনেস, লিখবেন শিফ হুড, লিখবেন ইজম আর, লিখবেন আওয়ার, লিখবেন ডম অল, স্টার মার্ক করবেন, লিখবেন থ, লিখবেন এজ CECY, এগুলো লিখে ফেলবেন। এই সাফিক্সগুলো থাকলে সেটা নাউন হয়, সেটি নাউন হয়। এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি গ্রোথ, শব্দের শেষে TH রয়েছে, দ্যাট মিনস এটা নাউন। আমরা লিখতে পারি, TY রয়েছে, TH রয়েছে, এটা আমরা লিখতে পারি হচ্ছে ফ্রেন্ডশিপ, শব্দের শেষে শিপ আছে। আমরা লিখতে পারি ব্রাদারহুড, সবশেষে হুড রয়েছে। আমরা লিখতে পারি হচ্ছে শর্টেজ, শব্দের শেষে এজ আছে। আমরা লিখতে পারি ফ্রিডম, শব্দের শেষে ডম আছে। আমরা লিখতে পারি বিহেভিয়ার,
বিয়ার, শব্দ শেষে অর আছে, এই যে ঠিক একইভাবে গঠিত একটি শব্দ, এই শব্দটিতে আপনারা যদি খেয়াল করেন শব্দ শেষে অর আছে, হিউমার, সো শব্দটি অবশ্যই নাউন। তার মানে আমরা যেহেতু প্রশ্ন থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করছি, আমরা এটা বলতে পারি যে পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন হতে পারে, পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন হতে পারে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি দেখবেন, এই প্রশ্নতে লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কয়েকটি প্রশ্ন যদি আমরা ভার্বকে করি তাহলে সেটা অ্যাডভার্বের উত্তর দেয়। আমরা যদি প্রশ্ন করি কিভাবে, কিভাবে, কোথায়, কখন, কেন, কতবার, এই প্রশ্নগুলো যদি আমরা ভার্বকে করি বা যে কাউকে করি, করে যদি উত্তর পাই তাহলে যেটা উত্তর পাই সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব। অ্যাডভার্ব আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের যে ফ্রেজ হতে গেলে ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে না। যারা ফাইনাইট ভার্ব চেনেন না তাদেরকে সহজে মনে রাখার জন্য বলতে চাই ভার্ব অন এবং ভার্ব টু এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ভার্ব অন এবং ভার্ব টু এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। সো একটু যদি খেয়াল করেন এই সেন্টেন্সটিতে ভার্ব টু আছে, তার মানে এর একটি সেন্টেন্স, ফ্রেজ না, এর একটি সেন্টেন্স, ফ্রেজ না। এখানে ওয়ার আছে ভার্ব টু, তাহলে এটিও একটি সেন্টেন্স, ফাইনাইট ভার্ব থাকলে সেটাকে বলা হয় সেন্টেন্স। এখানে লাভ আছে ভার্ব অন, তাহলে এটিও কিন্তু একটি সেন্টেন্স, তার মানে এগুলো একটিও আমাদের ফ্রেজ না। এই সেন্টেন্সটি বা এই অংশটিকে যদি আমরা খেয়াল করি, এই সেন্টেন্সটি না, এই অংশটিকে যদি খেয়াল করি, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, দ্যাট মিনস এটা কিন্তু ফ্রেজ। এবং যেহেতু এটা দ্বারা সময় বোঝাচ্ছে, এটা দিয়ে সময় নির্দেশ করছে, সময় বোঝালে সেটা কিন্তু অবশ্যই অ্যাডভার্ব হয়, সময় বোঝালে কিন্তু সেটা অবশ্যই অ্যাডভার্ব হয়। সো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমরা দেখতে পারলাম যে এটাই শুধুমাত্র ফ্রেজ, বাকিগুলো ফ্রেজ না, কারণ ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। কি বলেছি? ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না, ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। যারা ফাইনাইট ভার্ব চেনেন না তাদের জন্য সহজ উপায় শিখিয়ে দিয়েছি যে ভার্ব অন এবং ভার্ব টু থাকলে সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আমরা তাহলে বুঝলাম যে ফ্রেজ থেকে প্রশ্ন হতে পারে। একটা প্রশ্ন পেয়েছি আমরা, আমরা একটু নোট করে রাখি, এক নাম্বার যে প্রশ্নটি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে প্রশ্ন আসতে পারে এক নাম্বার আমরা পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ পেয়েছিলাম, পার্টস অফ স্পিচ। 2 নাম্বার যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমরা পেয়েছি ফ্রেজ থেকে প্রশ্ন আসতে পারে। সো আমরা টপিক সিলেক্ট করছি যে কি কি টপিক থেকে প্রশ্ন আসে। এই প্রশ্নটি যদি একটু খেয়াল করেন, লেখা রয়েছে যে pick the appropriate option and complete a sentence. We asked him why he dashed telephone earlier. তো শিক্ষার্থী একটু যদি মনোযোগ দিয়ে দেখেন, প্রশ্নটি খুবই সহজ। যারা সিকোয়েন্স অফ টেন্স বোঝেন না তাদেরকে একটু বলি, সিকোয়েন্স অফ টেন্সের দুটি রুল রয়েছে, এই দুইটা আমার সংক্ষিপ্ত দুটি রুলস, এর বৃহৎ আকারের রুলস আছে, কিন্তু আপনারা মনে রাখবেন প্রথম সেন্টেন্সটি বা প্রিন্সিপাল ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, পরবর্তী ক্লজটি যে কোনো টেন্সে হতে পারে, পরবর্তী ক্লজটি যে কোনো টেন্স এ হতে পারে, যে কোনো টেন্স, ওকে। কিন্তু প্রথম সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সে হয়, তাহলে পরবর্তী সেন্টেন্সটি অবশ্যই পাস্ট টেন্স, পরবর্তী সেন্টেন্সটি অবশ্যই পাস্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করবেন, আমরা যদি এখানে সেন্টেন্সটি দেখি, আমাদের যে সেন্টেন্সটিকে উত্তর করতে বলা হয়েছে, এই সেন্টেন্সের প্রথম যে সেন্টেন্সটি আছে এখানে ভার্ব টু আছে, তো ভার্ব টু থাকা মানে কি? পাস্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী এইটা যেহেতু পাস্ট টেন্স হয়েছে, প্রথম সেন্টেন্সটি প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্স হলে পরবর্তী সেন্টেন্সটি অবশ্যই পাস্ট টেন্স হবে। যেহেতু পরবর্তী সেন্টেন্সটি পাস্ট টেন্স হবে, এখানে হ্যাজ আছে, হ্যাজ তো প্রেজেন্ট টেন্স, তাই এটা বাদ দিয়ে দিলাম। ডি নাম্বারটাও বাদ দিয়ে দিব, কারণ মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, মডেলের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, কিন্তু এখানে দেখেন ভার্ব 3 বসাইছি। সো এখানে যদি আপনি উড দেন তাহলে কিন্তু সেন্টেন্সটি ভুল হবে। সো উডকে আমরা নিচ্ছি না, উডকে কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী তাহলে এটাও বাদ গেল। এইটার দিকে যদি খেয়াল করেন, কোন সেন্টেন্সে আপনি যদি ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করেন, ডু নট,
ডাজ নট এবং ডিড নট ব্যবহার করেন, ডু নট, ডাজ নট এবং ডিড নট ব্যবহার করেন, এই ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করলে সেই সেন্টেন্সে ভার্বের বেস ফর্মটা বসে। সেই সেন্টেন্সে ভার্বের কোন ফর্মটা বসে? বেস ফর্ম। যে আই ডু নট হেল্প দ্য ম্যান, আই ডু নট রিড দ্য বুক, আই ডু নট বা আই ডিড নট কমপ্লিট দ্য ওয়ার্ক, আই ডাজেন্ট কমপ্লিট দ্য ওয়ার্ক। এই যে দেখেন প্রত্যেকটা কমপ্লিট, হেল্প, রিড সবগুলো কিন্তু ভার্বের মেইন ফর্ম বা বেস ফর্ম। তো কোনো সেন্টেন্সে যখন আপনি ডু নট, ডাজ নট, ডিড নট বসান তখন কিন্তু ভার্বের বেস ফর্মটা বসাইতে হয়। এখানে কি বেস ফর্ম আছে? নাই। তার মানে আপনি টেলিফোন ভার্ব 3 এটাও বসাতে পারবেন না। তাহলে একটু খেয়াল করেন তো, প্রথম সেন্টেন্সটি পাস্ট টেন্স হলে পরবর্তী সেন্টেন্সটি পাস্ট টেন্স হয়। এই যে পাস্ট টেন্স আছে, সো হ্যাড নট টেলিফোন হবে, হ্যাডের ফলে ভার্ব 3 বসতে পারে, সো উত্তর ডেফিনেটলি সি হবে। তাহলে আমরা আরেকটি টপিক পেয়ে গেলাম যে টেন্স থেকে প্রশ্ন থাকতে পারে। কোথা থেকে প্রশ্ন থাকতে পারে? টেন্স থেকে প্রশ্ন থাকতে পারে, টেন্স। তাহলে টপিকগুলো আমরা সিলেক্ট করতেছি যে আমরা কি কি পড়বো, কোথা থেকে পড়বো। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি যদি খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট পজিশন, প্রিপোজিশন। এখানে প্রিপোজিশনের কথা বলা হয়েছে, পজিশন নয়। সো সঠিক প্রিপোজিশনটাকে চুজ করতে বলা হচ্ছে টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে কমপ্লিট করার জন্য সঠিক একটা প্রিপোজিশন সিলেক্ট করতে বলা হচ্ছে। সো আমরা যদি খেয়াল করি, লেখা রয়েছে হি শুড বি অ্যাশেমড হিজ মিসকন্ডাক্ট। সে তার খারাপ ব্যবহারের জন্য কি করতে চাচ্ছে? তার লজ্জিত হওয়া উচিত, তার লজ্জিত হওয়া উচিত। মনে রাখতে হবে অ্যাশেমড অফ মানে লজ্জিত, অ্যাশেমড অফ এর অর্থ হচ্ছে লজ্জিত, লজ্জিত। মনে রাখতে হবে অ্যাশেমড অফ মানে হচ্ছে লজ্জিত। সো এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে আমরা আরো একটা টপিক পেলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট, আমরা কিন্তু আজকে ধারণা নিচ্ছি যে কোথা থেকে প্রশ্ন হতে পারে। ওকে, সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকতে পারে। দেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা এই প্রশ্ন আমরা আরো একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন। লেখা রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। আই হ্যাভ আ প্যাশন, প্যাশন লেখা আছে, প্যাশন, প্যাশনের পরে প্যাশন ফর বসে। প্যাশন ফর মানে হচ্ছে আকাঙ্ক্ষা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, ইচ্ছা বা কোনো কিছু, কি বলবো, আকাঙ্ক্ষা, ইচ্ছা বা কোনো কিছুর প্রতি ঝোঁকও বলতে পারেন। সো এই সেন্টেন্সটি যদি আপনি পড়েন, লেখা রয়েছে আই হ্যাভ আ প্যাশন ফর আর্ট অ্যান্ড মিউজিক। শিল্প এবং সব সুর বা সঙ্গীতের প্রতি আমার একটা ইচ্ছা আছে বা আকাঙ্ক্ষা আছে বা আগ্রহ আছে বা ঝোঁক আছে। সো এটাও কিন্তু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলরেডি টপিকটা লিখে ফেলছি, টপিকটা লিখছি না। সো আজকে ক্লাসে আমরা কিন্তু চেষ্টা করব যে কি থেকে প্রশ্ন এসেছে সেটাকে আইডেন্টিফাই করা। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 6 নম্বরে। লেখা রয়েছে ওয়ান হু বিলিভস, যিনি বিশ্বাস করেন, দ্যাট অল অ্যান্ড ইভেন্টস ইন লাইফ, আমাদের জীবনে যত জিনিস ঘটে, অল থিংস অ্যান্ড ইভেন্টস ইন লাইফ, জীবনে যত কিছু হয় আর প্রিডিটারমাইন্ড, যেটা পূর্ব থেকে নির্ধারিত। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সো আমরা আরেকটা টপিক পেয়ে গেলাম, লিখে ফেলবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা আজকে প্রশ্ন থেকে প্রশ্ন বিশ্লেষণ করে আইডেন্টিফাই করার চেষ্টা করছি কি ধরনের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হতে পারে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অন ওয়ার্ড সাবস্টিটিউশন। শিক্ষার্থী মনোযোগ দিয়ে খেয়াল করবেন, অন ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। আমরা এই প্রশ্নটি যদি উত্তর করার চেষ্টা করি, বলছে যে যিনি পূর্ব থেকেই কোনো সবকিছু নির্ধারিত বলে আমরা বিশ্বাস করি, আমরা মুসলিমরা তো বিশ্বাস করি সবকিছু ভাগ্যের পূর্ব নির্ধারিত। তো এই যে কোনো কিছু পূর্ব নির্ধারিত বলে আমরা ভেবে নেই বা চিন্তা করি, একে বলা হয় নিয়তি। সো নিয়তিকে বলা হয় হচ্ছে ফ্যাটালিস্ট, নিয়তিকে বলা হয় ফ্যাটালিস্ট। যিনি নিয়তিকে বিশ্বাস করেন, যিনি নিয়তিতে বিশ্বাস করেন, সেটাকে বলা হয় ফ্যাটালিস্ট। তাহলে ট্রায়ান্ট বলে হচ্ছে দুর্দর্শ বোঝানো হয়, ইগোইস্টিক মানে আত্মবাদী বোঝানো হয়, পিউরিটান বলতে বোঝানো হয় যারা কঠোর ধর্ম আইন মেনে চলে, তাদেরকে পিউরিটান বলা হয়। সো সেসব আমাদের জানা দরকার নেই। আমরা জাস্ট আজকে যে ধারণাটা নেওয়ার চেষ্টা করছি, প্রশ্ন কোথা থেকে হতে পারে সেই ধরনের ধারণা নেওয়ার চেষ্টা করছি। সো প্রশ্নটি ছিল ওয়ান হু বিলিভস দ্যাট অল থিংস অ্যান্ড ইভেন্টস ইন লাইফ আর প্রিডিটারমাইন্ড। কারা বিশ্বাস করেন যে জীবনে যা কিছু আছে তা পূর্ব নির্ধারিত। সো নিয়তিকে বিশ্বাস করে যাতে, তাদেরকে বলা হয় ফ্যাটালিস্ট। তার মানে আমরা আরো একটি টপিক পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন।
আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, লেখা রয়েছে হোয়াট ইজ দ্য বেস্ট সাবস্টিটিউট, সবথেকে ভালো সাবস্টিটিউট বা সবথেকে ভালো সিনোনিম হতে পারে ফর দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটির পরিবর্তে। সো এটিও কিন্তু একটি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সো এখানে বলা হচ্ছে অ্যান ইনক্লিনেশন, প্রবণতা বা ঝোঁক, টু ডু কাইন্ড অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্ট, মানে যাদের ভালো বা হচ্ছে দয়া কাজ বা হচ্ছে চ্যারিটেবল কাজ, মানে দানশীলতার কাজ করার মধ্যে যাদের প্রবণতা রয়েছে বা ইচ্ছা রয়েছে, তাদেরকে কি বলা হয়? ডেফিনেটলি তাদেরকে দয়ালু বলা হয়, কারণ তাদের মধ্যে অনেক দয়া আছে, মায়া আছে, বিধায় তারা মানুষের জন্য কাজ করতে চায়, তারা দান করতে চায়, মানুষের উপকার করতে চায়। তো এই ধরনের প্রবণতা বা ঝোঁক যাদের মধ্যে রয়েছে তাদেরকে বলা হয় বেনিভোলেন্স। লিখে ফেলবো, বেনিভোলেন্স মানে হচ্ছে দয়ালু, দয়ালু, দয়ালু লিখে ফেলতে হবে। বেনিভোলেন্স মানে হচ্ছে দয়ালু। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটা একটু খেয়াল করবেন। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, লেখা রয়েছে দ্য ফ্রেজ ক্যাপিটাল পানিশমেন্ট মিনস, ক্যাপিটাল পানিশমেন্ট বলতে কি বোঝানো হয়? তাহলে আমরা আরেকটি শব্দ পাইলাম, আরেকটি টপিক পাইলাম, সেটা হচ্ছে আমাদের থেকে প্রশ্ন আসতে পারে, আইডিয়মস এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন আসতে পারে। কি থেকে প্রশ্ন আসতে পারে? আইডিয়মস এন্ড ফ্রেজ বা ইডিয়মস এন্ড ফ্রেজ যেটাকে বলেন আপনারা, ইডিয়মস অন ফ্রেজ, ইডিয়মস এন্ড ফ্রেজ, ইডিয়মস এন্ড কি ফ্রেজ। তাহলে ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে প্রশ্ন অ্যানালাইসিস করছি, ব্যাংকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার উপর একটা ধারণা নেওয়ার চেষ্টা করছি। এট দ্য এন্ড অফ দ্য সেশন আই উইল আস্ক ইউ দ্যাট যে ইউ হ্যাভ এনি কোশ্চেন অর নট। সো একটু খেয়াল করবেন, দ্য ফ্রেজ শব্দটি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া, এটা একটা শাস্তি। সো ডেথ পেনাল্টি হবে, ডেথ পেনাল্টি মানেই হচ্ছে মৃত্যুদণ্ড। প্রিয় শিক্ষার্থী, ডেথ পেনাল্টি মানে হচ্ছে মৃত্যুদণ্ড। ক্যাপিটাল পানিশমেন্টের অর্থই হচ্ছে মৃত্যুদণ্ড এবং ইংলিশে সেটাকে বলা হয় ডেথ পেনাল্টি। সো ডেফিনেটলি উত্তর হবে, ক্যাপিটাল পানিশমেন্টের উত্তরটা হবে ডেথ পেনাল্টি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। আমরা এখান থেকে আইডিয়া নিয়ে ফেললাম যে আইডিয়মস এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন হতে পারে। আরও একটা আইডিয়মস এন্ড ফ্রেজ পাচ্ছি, কিন্তু সেটা পার্টস অফ স্পিচ হিসেবে প্রশ্নটি এসেছে। এখানে লেখা রয়েছে নাও অ্যান্ড দেন। আমরা নিশ্চিতভাবে জানি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে মাঝে মাঝে, নাও অ্যান্ড দেন মানে হচ্ছে মাঝে মাঝে। প্রিয় শিক্ষার্থী, নাও অ্যান্ড দেন যেহেতু মাঝে মাঝে সময় বোঝাচ্ছে, সময় বোঝালে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। সময় বোঝালে আমরা সেটাকে কি বলি? অ্যাডভার্ব বলি। আমি কিছুক্ষণ আগে শুরুতে লিখে দিয়েছিলাম, কোনো ভার্বকে যদি আপনি কয়েকটা প্রশ্ন করেন যে কিভাবে, যদি প্রশ্ন করেন কিভাবে, যদি প্রশ্ন করেন কোথায়, যদি প্রশ্ন করেন কোথায়, যদি প্রশ্ন করেন কখন, যদি প্রশ্ন করেন কখন, যদি প্রশ্ন করেন কেন, যদি প্রশ্ন করেন কতবার, এই ধরনের প্রশ্ন যদি করে ফেলেন তাহলে যেটি আপনি পাবেন সেটিকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে যেহেতু কখন দিয়ে প্রশ্ন করলে সময় পাওয়া যায়, টাইম পাওয়া যায়, সেজন্য এগুলোকে বলা হবে অ্যাডভার্ব। সো নাও অ্যান্ড দেন একটি ফ্রেজ, এটার অর্থ হচ্ছে মাঝে মাঝে, কিন্তু এখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এটি কোন পার্টস অফ স্পিচ। আমরা অপশন দেখে বুঝতে পেরেছি, যেহেতু অপশনগুলোতে পার্টস অফ স্পিচের নাম লেখা রয়েছে, নাউন, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। সো আমরা আনসার করছি ডেফিনেটলি অ্যাডভার্ব। কেন অ্যাডভার্বকে আনসার নিচ্ছি? কারণ হচ্ছে এটা দ্বারা সময় বুঝিয়েছে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি একটু দেখবেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান ভার্ব, নিচের কোনটি ভার্ব? এই প্রশ্ন টপিকটাকে বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ, এটাকে বলা হয় ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটাকে বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। একটা শব্দের অনেকগুলো ফর্ম থাকতে পারে, সেটার নাউন ফর্ম থাকতে পারে, সেটার ভার্ব ফর্ম থাকতে পারে, সেটার অ্যাডজেক্টিভ ফর্ম থাকতে পারে, দেন সেটার অ্যাডভার্ব ফর্ম থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, অ্যাডভার্ব ফর্ম থাকতে পারে। সো আমরা যদি খেয়াল করি, বিউটি, দিস ইজ আ নাউন ফর্ম, বিউটি, দিস ইজ আ নাউন, বিউটি, দিস ইজ আ নাউন, বিউটিফাই, বিউটিফাই, এটাকে বলা হয় ভার্ব ফর্ম, এবং বিউটিফুল এটাই হচ্ছে এর অ্যাডজেক্টিভ ফর্ম, বিউটিফুল, এবং এর অ্যাডভার্ব ফর্মটাকে বলা হয় বিউটিফুলি। প্রিয় শিক্ষার্থী, এই যে একটি শব্দের অনেকগুলো ফর্ম রয়েছে, এই ফর্মকে বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। যেমন আমরা জানি ইন্টারেস্ট কিন্তু নাউন, এবং ইন্টারেস্টের ভার্ব ফর্ম কিন্তু ইন্টারেস্ট, ইন্টারেস্টের ভার্ব ফর্মও কিন্তু ইন্টারেস্ট, ইন্টারেস্ট। সো প্রিয় শিক্ষার্থীকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ভার্ব। যারা এটা জানেন না তাদের মনে হয় এই ব্যাপারটা মনে করলে আপনারা পেয়ে যেতেন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং,
ইন্টারেস্টিং। দেখেন আমরা জানি যে মূল ভার্ব বা ভার্বের বেস ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়। কি যুক্ত হয়? আইএনজি। যেহেতু ভার্বের বেস ফর্মের সাথেই আইএনজি যুক্ত হয়, তার মানে ইন্টারেস্টটা হচ্ছে ভার্ব ফর্ম। তাহলে ইন্টারেস্টটা হচ্ছে কি? ভার্ব ফর্ম। সো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ আ ভার্ব। নিচের কোন শব্দটি ভার্ব? তাহলে এটা হবে ইন্টারিম। ইন্টেনশনটা তো নাউন, ইন্টেলেক্ট এটাও নাউন, তারপরে হচ্ছে ইন্টারিম এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। ইন্টারিম গভর্নমেন্ট শব্দটি আমরা শুনে থাকি। তো এই ছিল 10 নাম্বার। আমরা 11 নাম্বার প্রশ্নে চলে যাব। 11 নাম্বার প্রশ্নে আমরা দেখব এখানে রয়েছে, তার মানে এটা কিন্তু এর 10 নাম্বার প্রশ্নটা কিন্তু পার্টস অফ স্পিচ থেকে এসেছে প্রিয় শিক্ষার্থী। এখানে আমরা দেখতে পাচ্ছি পিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স অন অফ মাই ফ্রেন্ড ড্যাশ কামিং টুডে। এই সেন্টেন্সটি যদি আমরা খেয়াল করি, আমাদের হয়তো অনেকেরই মুখস্থ আছে ওয়ান অফ দ্যার পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, কিন্তু এটা মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না। আমরা যদি লিখি দ্য গার্লস অফ দ্য কলেজ, the girls of the college has অথবা have gone there। আচ্ছা, একটু যদি খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটি খুবই সহজ কিন্তু আমরা অনেকে মুখস্থ করি। এখানে যদি আমরা খেয়াল করি, এই যে অংশটা দেখতে পাচ্ছি প্রিপোজিশন দিয়ে শুরু এবং এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলেজ এটা নাউন দিয়ে শেষ হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ, এই যে প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ, এই অংশটিকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ। এই অংশটিকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী মনে রাখবেন, কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, তাই কোয়ালিফাইং ফ্রেজের আগে দেখতে হয়। কোয়ালিফাইং ফ্রেজের কোথায় দেখতে হয়? আগে দেখতে হয়। যেহেতু কোয়ালিফাইং ফ্রেজের আগে দেখবেন, আগে আপনি পেয়েছেন দ্য গার্লস কিন্তু প্লুরাল। যেহেতু আপনার সাবজেক্টটা প্লুরাল, আপনি নিশ্চয়ই জানেন সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও কিন্তু হতে হয় প্লুরাল। তাহলে উত্তর কিন্তু হবে হ্যাভ, কোনোভাবে হ্যাজ হবে না। প্রিয় শিক্ষার্থী, একইভাবে অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এই প্রশ্নটির দিকে তাকান, আপনারা যারা মুখস্থ করেন তাদের উদ্দেশ্যেই বলছি, অফ মাই ফ্রেন্ডস, এই যে প্রিপোজিশন দিয়ে শুরু এবং নাউন দিয়ে শেষ, এই অংশটিকে আমরা বলছি কোয়ালিফাইং ফ্রেজ। আমরা জানি কোয়ালিফাইং ফ্রেজ ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না, তাই এর আগে দেখতে হয়। এর আগে রয়েছে ওয়ান শব্দটি কিন্তু সিঙ্গুলার, আর আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বকে সিঙ্গুলার বসাতে হয়। সো আমরা যদি অপশনের দিকে তাকাই, এটা সিঙ্গুলার আছে, এটাও সিঙ্গুলার আছে, আমরা উইলকে ব্যবহার করব না, কারণ উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে ভার্বের বেস ফর্ম নাই, আমরা আর কেউ ব্যবহার করব না। তাহলে বি এবং ডি এর মধ্যে কোনটা উত্তর হতে পারে? প্রিয় শিক্ষার্থী, এখানে টুডে লেখা আছে। টুডে হচ্ছে বর্তমান সময়কে নির্দেশ করে। যেহেতু টুডে বলতে বর্তমান সময় বোঝায়, সো কোনোভাবে ওয়াজকে গ্রহণ করা যাবে না, তাই উত্তর হিসেবে গ্রহণ করব ইজকে। সো আমরা আরেকটি টপিক মনে হয় পেয়ে গেলাম, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা আরেকটি টপিক পেয়ে গেলাম, সেটি হচ্ছে 7 নাম্বার টপিক, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এটাকে হচ্ছে আমরা যদি এইভাবে অ্যানালাইসিস করে পড়াশোনা করি, তাহলে পড়াশোনাটা অনেক সহজ হয়ে যাবে, প্রিপারেশন নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটি সলভ করার পর এই প্রশ্নটি দেখেন, দেখে বলা হয়, এই প্রশ্নটি এসেছে ডিগ্রি অফ কম্পারিজন থেকে। ডিগ্রি অফ কম্পারিজন থেকে এসেছে। তো ডিগ্রি অফ কম্পারিজনে আমরা জানি 3 ধরনের ডিগ্রি পাওয়া যায়। পজিটিভ ডিগ্রি পাওয়া যায়, তারপরে কম্পারেটিভ ডিগ্রি পাওয়া যায়, এবং দ্য লাস্ট ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, একটু যদি খেয়াল করেন, আমরা কম্পারেটিভ ডিগ্রিতে সবসময় দুইজনের সাথে তুলনা করি, দুইজনের সাথে বা দুটি বস্তুর সাথে, দুটি বিষয়ের সাথে তুলনা। তো একটু যদি খেয়াল করেন, এখানে আমরা তুলনা করার সময় সবসময় কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করি, যেমন হ্যাপিয়ার, যেমন আমরা ব্যবহার করি বিজিয়ার, যেমন আমরা বলতে পারি হচ্ছে ফাস্টার, তারপর আমরা বলি ক্লিনার, এরকম আমরা ব্যবহার করি। কিন্তু এমন কিছু শব্দ আছে যাদের ক্ষেত্রে দ্যান ব্যবহার করতে হয় না। কম্পারেটিভ ডিগ্রিতে আমরা তুলনা করার সময় দ্যান ব্যবহার করি এবং কম্পারেটিভ ফর্ম ব্যবহার করি, কিন্তু এমন কিছু শব্দ আছে যাদের ক্ষেত্রে এই কম্পারেটিভ ফর্মের প্রয়োজন হয় না এবং দ্যানেরও প্রয়োজন হয় না। সেই বিষয়গুলো যদি আপনি একটু খেয়াল করেন, শব্দগুলো হচ্ছে এরকম: সিনিয়র টু, জুনিয়র
টু, প্রিফার টু, পিরিয়র টু, তারপরে হচ্ছে ইনফেরিয়র টু, ইনফেরিয়র টু, অল্টেরিয়র টু, অল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, পোস্টেরিয়র টু। এই ধরনের শব্দগুলো থাকলে আর দেন আনতে হয় না, কম্পারেটিভ ফর্মও আনতে হয় না, কারণ এরা নিজেরাই কম্পারেটিভ, এরা নিজেরাই কম্পারেটিভ, এরা নিজেরাই কম্পারেটিভ, নিজেরাই কম্পারেটিভ, কারণ এরা নিজেরাই হচ্ছে কম্পারেটিভ। তো শিক্ষার্থী, আমরা যদি অপশনগুলো দেখি, আমরা দেখতে পাচ্ছি জুনিয়র টু নেই বাদ, জুনিয়র টু নেই বাদ, জুনিয়র ফ্রম দিয়েছে এটা বাদ, তাহলে এটা সঠিক উত্তর হবে হি ইজ জুনিয়র টু মি। তো শিক্ষার্থী, উত্তর হলো সি। এবং আমরা নতুন একটা টপিক পেয়ে গেলাম যেটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন। আমরা নতুন একটা টপিক পেয়ে গেলাম যেটাকে বলা হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন। সো 8 নাম্বার টপিক হিসেবে আমরা লিখতে পারি ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি অফ কম্পারিজন, কম্পারিজন, ডিগ্রি অফ কম্পারিজন। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। আমরা আজকে যে কাজটি করছি সেটা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করে ব্যাংক এর প্রশ্ন সম্পর্কে, বিশেষ করে ইসলামী ব্যাংকের প্রশ্ন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি। এই প্রশ্নটিতে যে প্রশ্নটি রয়েছে সেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। মনে রাখতে হবে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট যেটা রয়েছে, অ্যাফার্মেটিভ যে এগ্রিমেন্টটা রয়েছে, এখানে আমরা ব্যবহার করে থাকি এগ্রিমেন্ট, এখানে আমরা ব্যবহার করে থাকি সো অথবা টু ব্যবহার করে থাকি। আর নেগেটিভ এগ্রিমেন্ট যেটা রয়েছে, নেগেটিভ এগ্রিমেন্ট যেটা রয়েছে সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি নেইদার অথবা এইদার, নেইদার অথবা এইদার ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আপনি একটা টেকনিকের মাধ্যমে এটা মনে রাখতে পারেন, মনে রাখতে পারেন সাস স্যাট নাস সানি, মনে রাখতে পারেন সাস স্যাট নাস সানি, সাস স্যাট নাস সানি। ব্যাপারটা কেমন, ব্যাপারটা আমি একটু দেখাইতে চাই। ব্যাপারটা খুবই সহজ। যখন আপনি দেখছেন সাস মানে হচ্ছে সো শুরুতে বসবে, তারপরে অক্সিলারি বসবে, তারপরে সাবজেক্ট বসবে। আর যদি টু দিয়ে লিখতে হয় তাহলে শুরুতে সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি বসবে, তারপরে কিন্তু টু ব্যবহৃত হবে, তারপরে টু ব্যবহৃত হবে, টু, টি ডাবল ও। আচ্ছা, নাস দিয়ে যখন আপনি লিখবেন, মানে নেইদার দিয়ে যখন লিখবেন, শুরুতে নেইদার বসবে, এরপরে অক্সিলারি বসবে, তারপরে কিন্তু সাবজেক্ট বসবে। এটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, শুরুতে সাবজেক্ট বসবে, তারপরে অক্সিলারি বসবে, তারপর অক্সিলারির সাথে নট যুক্ত হবে এবং এইদার বসবে। কেন এখানে এইদার থাকা সত্ত্বেও নট নিয়ে আসলাম, কারণ এইদার হচ্ছে নেগেটিভ নয়। যেহেতু আমরা নেগেটিভ এগ্রিমেন্ট করব, তাই আমরা অতিরিক্ত নটটা নিয়ে এসেছি। এই সামান্য রুলসটা যদি আমার শুধু টেকনিকটাই আপনার মনে থাকে, আপনি যদি কিছুই না বোঝেন, তারপরে যদি টেকনিকটা মনে থাকে, আপনি নাসকে যদি ফলো করেন, খেয়াল করেন এই যে অপশনটা দেওয়া রয়েছে, এখানে নাস ফলো করা হয়নি, কারণ নাস মানে হচ্ছে নেইদার আগে বসবে, তারপরে অক্সিলারি বসবে, তারপরে সাবজেক্ট বসবে। দেখেন এই স্ট্রাকচারটা এতে নাই, এখানেও নাই, এখানেও নাই, এটাতে আছে। দেখেন প্রথমে নেইদার ব্যবহৃত হয়েছে, এরপরে অক্সিলারি ব্যবহৃত হয়েছে, তারপরে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে, সেটা মিলে গেছে, সেটা উত্তর। সো আমি সেগুলো নিয়ে ডিটেইলসে কথা বলবো ইনশাআল্লাহ। সো আমরা আরেকটা টপিক পেয়ে গেলাম যেটাকে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। সো টপিকটার নাম আমরা একটু লিখে রাখবো, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্ট, এই যে আমরা পেয়ে গেলাম অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। সো আমরা আরেকটা টপিক পেয়ে গেলাম, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আজকে কিন্তু আমরা ভাষা একটা ধারণা নিচ্ছি, হ্যাঁ, যখন মূল ক্লাস শুরু হবে তখন হয়তো আমরা সম্পূর্ণ ধারণা নিতে পারবো। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। পরবর্তী প্রশ্নটি দেখতে চাই, একটু খেয়াল করবেন। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটা, ওকে ডিয়ার স্টুডেন্টস, এই প্রশ্নটা দেখতে হবে। এখানেও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে প্রশ্নটি রয়েছে কারেক্ট আন্ডারলাইন পার্টস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। ইট ইজ অলওয়েজ বেটার টু মেক পিপল রিয়েলাইজ, এটা সবসময় ভালো যে মানুষকে বুঝতে পারানো বা বোঝানো দ্য ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন, শৃঙ্খলা বা ডিসিপ্লিনের গুরুত্ব কত বেশি, দেন টু ইমপ্রুভ দেম অন ইট, এটার থেকে উন্নত করার থেকে এটা বোঝাটা কত গুরুত্বপূর্ণ বেশি। তো বিষয়টা একটু খেয়াল করেন। আমরা টু এর পরে ভাবে বেস ফর্ম বসে, এটা সবাই জানি, এখানে বেস ফর্মই আছে, এখানে অপশনে এটাও বেস ফর্ম, এটাও বেস ফর্ম, এটা বেস ফর্ম নয় তাই এটাকে বাদ দিয়ে দিলাম।
মনে রাখতে হবে ইম্পোজ, ইম্পোজের ক্ষেত্রে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অন ব্যবহার করা হয়, তাই এটা বাদ এটাও বাদ। এখন অনেকেই মনে করতে পারেন স্যার ইম্পোজ অন তো অপশনই আছে, তাহলে এটা তো যা ছিল তাই উত্তর হবে। নো, মনে রাখতে হবে ইম্পোজের পরে শুরু বস্তু বসে এবং অনের পরে ব্যক্তি ব্যবহৃত হয়, ব্যক্তি, তাহলে আগে বস্তু বসবে পরে ব্যক্তি। তো দেখেন এই যে ইম্পোজ ইট অন দেম, তাহলে আগে কি বসলো বস্তু, তারপরে কি বসলো ব্যক্তি। সেভাবে মনে রাখতে হবে ইম্পোজ বস্তু অন ব্যক্তি, ইম্পোজ বস্তু অন ব্যক্তি, মনে রাখতে হবে ইম্পোজ বস্তু অন ব্যক্তি, মনে রাখতে হবে ইম্পোজ বস্তু অন ব্যক্তি, এটা মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। আমরা পরবর্তী প্রশ্নটা দেখতে চাই। এই প্রশ্নটিতে আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অলরেডি লেখা রয়েছে, দেখতে পাচ্ছি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ টপিকটা অলরেডি আমরা লিখেছি। প্রশ্নটি জানতে চাওয়া হয়েছে হুইচ অন ইজ দ্য কারেক্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজ বা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আইডিয়মস অ্যান্ড ফ্রেজও বলতে পারেন ফর ব্রেক দ্য আইস। এই ব্রেক দ্য আইস মানে হচ্ছে আপনি যে কোনো একটা জায়গায় নতুন জায়গায় যখন যান তখন কিন্তু সবার সাথে পরিচিত থাকেন না, একটু জড়তা থাকে, চুপচাপ থাকেন, সো আপনি আইসের মতো শক্ত থাকেন। তো আপনি যদি প্রথম কথা বলা শুরু করেন, অনেকক্ষণ শান্ত ছিলেন, চুপ ছিলেন, সেখান থেকে কথা বলা শুরু করলেন, সেটাকে বলা হয় ব্রেক দ্য আইস বা আইস ব্রেকিং সেশন। এটার উত্তরটা হবে বি, উত্তরটা হবে টু স্পিক ফাস্ট আফটার লং সাইলেন্স। একটা দীর্ঘ সাইলেন্স বা নীরবতার পরে প্রথমবার কথা বলা, এটাকে বলা হয় ব্রেক দ্য আইস। সো এটা আমরা বুঝলাম আইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে। সো আমরা একটা আইডিয়া নিতে পারলাম যে আইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে প্রশ্ন আসে বা আইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আমরা আরেকটি টপিক পেয়েছি, দ্য ফাইন্ড দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। স্পেলিং জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে। কি জানতে চাওয়া হয়েছে? স্পেলিং। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে স্পেলিং জানতে চাওয়া হয়েছে, তার মানে আমরা আরো একটা টপিকের সন্ধান পাইলাম, সেটা হচ্ছে স্পেলিং থেকে প্রশ্ন আসতে পারে। স্যাটেলাইট বানানটা কি হতে পারে? স্যাটেলাইট, এভাবে মনে রাখা যেতে পারে, স্যাটেলাইট, 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 এভাবে কয়েকবার পড়লে আপনি ডেফিনেটলি মনে রাখতে পারবেন। সো আমরা নতুন আরেকটি টপিকে শরণাপন্ন হইলাম, টপিকটা লিখে রাখতে হবে কারণ আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে আইডিয়া নেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে নতুন যে টপিকটি সেটির নাম হচ্ছে স্পেলিং। স্পেলিং থেকে প্রশ্ন আসে। সো আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করতেছি। আপনি যখন পড়াশোনা করবেন ঠিক এভাবেই যদি একটু বাছাই করে করে বুঝে শুনে প্রিপারেশন নেন তাহলে আপনার প্রিপারেশন ইজি হবে। আদারওয়াইজ আপনি শুধু পড়তেই থাকলেন তাহলে কিন্তু প্রিপারেশন কখনোই কমপ্লিট হবে না। সো আমরা স্যাটেলাইটটা পড়ে ফেললাম, স্যাটেলাইটের সঠিক বানান তাহলে এটা হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। স্যাটেলাইটের সঠিক বানান এটা হবে। আমরা আরো একটি স্পেলিং দেখতে পাচ্ছি, আরেকটি স্পেলিং আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, গ্রেইভেন্স। গ্রেইভেন্স বানানটি কি হবে? গ্রেইভেন্স বানানটা হবে GRI, গ্রি, ইভি, ইভ, এরপরে হচ্ছে এন্স, গ্রিভ ইন্স, গ্রি ইভ এন্স, গ্রি ইভ এন্স, গ্রি ইভ এন্স, গ্রেইভেন্স, গ্রি ইভ এন্স, আরেকবার গ্রি ইভ এন্স। এভাবে যখন আপনি ভেঙে ভেঙে পড়বেন আপনি ডেফিনেটলি খুব ভালোভাবে মনে রাখতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল স্পেলিং। সো স্পেলিং টপিকটা আমরা অলরেডি লিখে ফেলছি, ওটা লিখছি না। এখানে দেখা যাচ্ছে একটা প্রশ্ন রয়েছে, লেখা রয়েছে সিলেক্ট দ্য টার্ম দ্যাট কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈসাদৃশ্য, মানে বিপরীত। কন্ট্রাস্ট মানে বৈসাদৃশ্য, মানে হচ্ছে বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে, মানে অ্যান্টোনিম জানতে চাওয়া হচ্ছে। কি জানতে চাওয়া হচ্ছে? অ্যান্টোনিম। সো এখানে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কি লেখা আছে? ইকুইলিব্রিয়াম। সো ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্য, সাম্য বা সমান্তরাল, সমান্তরাল, সাম্য বা সমান্তরাল। প্রিয় শিক্ষার্থী, সাম্য বা সমান্তরাল যদি হয় তাহলে সাম্য বা সমান্তরালের বিপরীতটা কি হইতে পারে? ভারসাম্যহীন। তো ভারসাম্যহীনের ইংরেজিটা কি? ডেফিনেটলি ইমব্যালেন্স। ইমব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্যহীন, ভারসাম্যহীন। প্রিয় শিক্ষার্থী, উত্তর হবে এটা। তার মানে আমরা বুঝতে পারলাম ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে। ভোকাবুলারি টপিকটা আমরা লিখবো, আমাদের আরেকটা ভোকাবুলারি আছে সেটা জানার পরে। এখানে আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে মিমিক। মিমিক শব্দের অ্যান্টোনিম মানে বিপরীত। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দটা কি হতে পারে? সো মিমিক মানে হচ্ছে নকল করা, মিমিক মানে হচ্ছে নকল করা বা হচ্ছে কপি করা। সো ডেফিনেটলি আমরা যদি অ্যান্টোনিম লিখি তাহলে কপি না করে, নকল না করে বাস্তব জিনিসটা দিব। তাহলে বাস্তব ইংরেজি কি? রিয়েল। রিয়েল অর্থ হচ্ছে বাস্তব বা আসল, বাস্তব বা আসল। প্রিয় শিক্ষার্থী, তাহলে উত্তর হইল বি। তাহলে আমরা জানতে পারলাম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসতে পারে। এখানে আপনার কাছে নিয়ারেস্ট মিনিং জানতে চাওয়া হয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য নিয়ারেস্ট ইন মিনিং অফ দ্য ওয়ার্ড ডরমেন্ট। এই ডরমেন্ট শব্দের অর্থ হচ্ছে সুপ্ত, গুপ্ত, লুকায়িত, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়, সুপ্ত, সুপ্ত বা নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়, সুপ্ত বা নিষ্ক্রিয়।
এই যে এই শব্দটা মানে হচ্ছে সুপ্ত বা নিষ্ক্রিয়, তাহলে এটার সিনোনিম, নিয়ারেস্ট মিনিং বলছে, তার মানে সিনোনিম জানতে চাওয়া হয়েছে। সিনোনিম মানে হচ্ছে প্রতি শব্দ বা সমার্থক শব্দ, প্রতি শব্দ বা হচ্ছে সমার্থক শব্দ, এটাকে বলা হয়। তো প্রিয় শিক্ষার্থী, ডেফিনেটলি উত্তরটা হবে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভের মানে হচ্ছে নিষ্ক্রিয় বা সুপ্ত। ইনঅ্যাক্টিভের মানে হচ্ছে নিষ্ক্রিয় বা সুপ্ত। আমরা আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে কিছু অ্যানালজি এসেছে। যাই হোক, আমরা একটু টপিকগুলো লিখে আসি, না হলে তো টপিক পরে ভুলে যাব। তারপর আমরা বুঝলাম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা আইডিয়া পেলাম যে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকতে পারে। যাই আমরা একটু সিনোনিম অ্যান্টোনিম একটু লিখে ফেলতে চাই। সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম থেকে প্রশ্ন থাকতে পারে। এরপরে 12 নম্বর প্রশ্ন চলে যাব। শিক্ষার্থী, আমরা পরবর্তী প্রশ্ন চলে যেতে চাই। আমরা প্রশ্ন নাম্বার চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 19 সলভ করেছি, 20 সলভ করেছি, 21 নাম্বার। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানালজি থেকে প্রশ্ন আসছে। অ্যানালজি সো অ্যানালজি থেকে প্রশ্ন হয়। অ্যানালজিতে দুইটা জিনিসের মিল দেখাইতে হয়, কন্ট্রাস্ট দেখাইতে হয়, অথবা বিভিন্ন ওয়েতে আপনার উত্তর করার চেষ্টা করতে হয়। অ্যানালজি থেকে প্রশ্ন হবে। অ্যানালজি কি কি পড়বেন এগুলো বলে দেব ইনশাআল্লাহ। সো বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যানালজি অফ উইংস অ্যারোপ্লেন। দেখেন, অ্যারোপ্লেনের কি থাকে? উইংস থাকে, তাই না? পাখা থাকে। তো অ্যারোপ্লেনের যেহেতু পাখা থাকে, তাহলে এটার সাথে মিল করে আমরা বলতে পারি যে বাইসাইকেলের চাকা থাকে। হুইল মানে হচ্ছে চাকা, তাহলে অ্যারোপ্লেনের পাখা থাকে, বাইসাইকেলের চাকা থাকে, মিলে গেল। তাহলে উত্তর হবে এটা। অ্যানালজিতে এভাবে মিল করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা অ্যানালজি এখানে দেখতে পাচ্ছি, লেখা রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যানালজি অফ কজ অ্যান্ড ইফেক্ট। প্রত্যেকটা ইফেক্টের একটা কজ থাকে, কোনো কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। প্রত্যেকটা ইফেক্টের, প্রত্যেকটা জিনিসের একটা কিছু থাকে, কারণ থাকে, কজ থাকে। তাহলে প্রত্যেকটা জিনিসের যেমন কজ থাকে, কজ যে কোনো ইফেক্টের যেমন একটা কজ থাকে, ঠিক তেমনি ভাবে আমরা যদি দেখি বার্ন ফায়ার, তার মানে আগুন ধরার, মানে কোনো কিছু যে পুড়ে গেছে, পুড়ে যাওয়ার পিছনে অবশ্যই আগুন থাকে। আগুন ছাড়া পুড়ে যাবে কেমনে, রাইট? সো আরেকবার বলি, প্রত্যেকটা ইফেক্টের পিছনে যেমন কজ থাকে, পড়ে যাওয়ার পিছনেও আগুন থাকে। তাহলে ইফেক্টের কারণ হচ্ছে কজ, মানে কারণই হচ্ছে কজ। সো ডেফিনেটলি বার্নের কারণটা হচ্ছে ফায়ার। সো এই হচ্ছে উত্তরটা হবে বি। আমরা পাইলাম অ্যানালজি থেকে প্রশ্ন আসতে পারে। সো আমরা অ্যানালজি টপিকটা লিখে ফেলবো। প্রিয় শিক্ষার্থী, লিখে ফেলবেন অ্যানালজি থেকে প্রশ্ন থাকতে পারে। অ্যানালজি লিখে ফেলবেন, অ্যানালজি থেকে প্রশ্ন থাকতে পারে। অ্যানালজি থেকে প্রশ্ন থাকতে পারে। পরবর্তী টপিকে চলে যাব প্রিয় শিক্ষার্থী। আমরা একটু দেখতে চাই পরবর্তী টপিকটা কি রয়েছে। আমরা একটু 23 নম্বর প্রশ্নে চলে যেতে চাই। এই প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন করা রয়েছে। এই ধরনের প্রশ্নকে বলা হয় পিন পয়েন্ট এরর, মানে কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করতে বলা হয়। লেখা রয়েছে হুইচ আন্ডারলাইন পার্টস অফ দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট। এই আন্ডারলাইন করা পার্টগুলো, সেন্টেন্সে আন্ডারলাইন পার্টগুলো কোনটি হচ্ছে সত্য নয়, মানে সঠিক নয়। সো এখানে লেখা রয়েছে হি ইজ নট দ্য কাইন্ড অফ পারসন হু অ্যাকসেপ্টস সাচ ট্রিটমেন্ট প্যাসিভলি। সো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি দেখি এই প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি কাইন্ড অফ এ পারসন, ওই জাতের মানুষ বা ওই ধরনের মানুষ। কোনো কিছুর প্রকারভেদ বুঝাইতে, প্রকারভেদ বুঝাইতে আমরা ব্যবহার করি কাইন্ড অফ। কিন্তু কোনো কিছু জাতের বা বংশের বুঝাইতে, জাতের বা বংশের, এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি টাইপ অফ। সো উত্তরটা কাইন্ড অফ হবে না, উত্তরটা হবে টাইপ অফ। সো এ নাম্বারটা ভুল আছে, উত্তরটা হবে টাইপ অফ। পিন পয়েন্ট এররে কিন্তু ভুল খুঁজে বের করতে হয়। পিন পয়েন্ট কি এরর, এটাতে আমরা কি করি? ভুল খুঁজে বের করি। ভুলটাই ওখানে উত্তর, ভুল খুঁজে বের করতে হয়। সো পিন পয়েন্ট এররে ভুল খুঁজে বের করতে হয় প্রিয় শিক্ষার্থী। সো আমরা একটি ভুল পাইলাম। আমরা পরবর্তী একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। সেন্টেন্সটিতে লেখা রয়েছে ফাইন্ড দ্য আন্ডারলাইন পার্ট দ্যাট ইজ ইনকারেক্ট। আন্ডারলাইন পার্টটা খুঁজে বের করেন যেটা ভুল। We cannot hardly believe that the situation is so serious as to justify such প্রিকশন। সো একটু যদি খেয়াল করেন প্রশ্নটিতে খুবই সহজ একটা ভুল আছে, যেটাকে আমরা ইংলিশে রিডান্ডেন্সি টপিক নামে জানি। একই সেন্টেন্সে একই কাজ দুইবার করা যায় না, একই সেন্টেন্সে একই ধরনের শব্দ দুইবার আনা যায় না। যেমন আপনারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন, আমরা অনেক সময় এভাবে বলে থাকি যে এই লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে। সো লেট মানেই তো দেরি, আর দেরি কি হবে? অনেক সময় আমার শিক্ষার্থীরা বলে থাকেন স্যার আরেকবার রিপিট করেন, আরেকবার মানেই তো আবার,
আবার মানে আবার রিপিট কেন করব? অনেকেই ক্রিকেট খেলার সময় আমরা বলে থাকি এই ক্যাচ ধরো, এই ক্যাচ মানেই তো ধরা, আবার নতুন করে ধরার কিছু নাই, ক্যাচ বললেই হবে। আমরা অনেকেই বলি যে ম্যাথ করার সময় হয়তো টিচার অনেকে বলে থাকেন সাপোজ ধরেন, সাপোজ মানেই হচ্ছে ধরা বা মনে করা, সো সাপোজ বললে আর মনে করা বলার দরকার নেই। সো ঠিক তেমনিভাবে একটা সেন্টেন্স যখন নেগেটিভ শব্দ থাকে ওই সেন্টেন্সটিকে আর নেগেটিভ করার প্রয়োজন নেই, তাহলে বাহুল্য দোষ হয়ে যাবে, রিডান্ডেন্সি হয়ে যাবে। সো খেয়াল করেন এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি হার্ডলি রয়েছে। আমরা নিশ্চয়ই অনেকেই জানি হার্ডলি, বেয়ারলি, দেন হচ্ছে রেয়ারলি, সেলডম, রেয়ারলি, সেলডম, দেন আরও কিছু শব্দ আছে যেটা আমরা বলতে পারি ওয়ানলি, আনটিল। এই শব্দগুলো নিজেরাই, আনলেস, এই শব্দগুলো নিজেরাই নেগেটিভ। নো সোনার, তারপর নট আনটিল, এই শব্দগুলো নিজেরাই নেগেটিভ, শব্দগুলো নিজেরাই নেগেটিভ। তাই ওই সেন্টেন্সটিকে আর নেগেটিভ করার প্রয়োজন হবে না, নিজেরাই কি এই শব্দগুলো নিজেরাই নেগেটিভ। তাই ওই সেন্টেন্সটাকে আর এই যে ক্যান নট নিয়ে এসেছে, এখানে ক্যান নট বসবে না, এখানে শুধু ক্যান বসবে। সো এই ধরনের প্রশ্নতে আমরা দেখলাম এ নাম্বারটা ভুল আছে, এখানে ভুল খুঁজে বের করতে হয়। প্রিয় শিক্ষার্থী, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। এরপরে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো। আমরা এই সেন্টেন্সটিতে একটু ভুল খোঁজার চেষ্টা করব। হুইচ আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট, এই আন্ডারলাইন করা পার্টের মধ্যে কোনটি ইনকারেক্ট। আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ স্ট্যান্ডিং বাই মি, আপনি আমার পাশে থাকবেন, অ্যান্ড অফারিং মি এনকারেজ, আমার আপনার পাশে থাকবেন এবং সবসময় আমাকে উৎসাহিত করবেন। সো হোয়াট এভার, একটু যদি প্রশ্নটি খেয়াল করেন, প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ আছে, মূলত আয়ের পরে শেল বসে না, এটা এক ধরনের ভুল হিসেবে আপনারা ধরতে পারেন। আর অলওয়েজ থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নির্দেশ করে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা নিশ্চয়ই শ্যাল বা উইল ব্যবহার করি না, সেভাবে আপনি একে ভুল ধরতে পারেন। সো যে দিক দিয়ে দেখেন না কেন ভুল কিন্তু এ নাম্বারেই হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ব্যাপার। আমরা টপিকে চলে যাব। আমাদের যে টপিকগুলো সংগ্রহ করছিলাম, আমরা যে সাজেশন করছিলাম, দেন আপনাদের সাথে দু একটা কথা বলবো, আপনাদের প্রশ্নের উত্তর দিব ডেফিনেটলি। সো একটু খেয়াল করবেন, আমরা নতুন আরেকটা টপিক পেয়েছি। টপিকটা হচ্ছে পিন পয়েন্ট এরর। সো প্রিয় শিক্ষার্থী, এখন আপনাদের কাছে জানতে চাই এই যে 13টা টপিক আমরা খুঁজে বের করলাম, কিভাবে খুঁজে বের করলাম? শুধুমাত্র প্রশ্নটা অ্যানালাইসিস করে পড়েছি। সো আপনি যখন ইসলামী ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ইসলামী ব্যাংকে পরীক্ষা দিবেন, আপনার কাজটাও কিন্তু সেম হওয়া উচিত। আপনি প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আপনি সলভ করবেন, কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে মার্ক করবেন, সেই টপিকগুলোকে গুরুত্ব দিয়ে দিয়ে পড়বেন। আমরা অনেকেই শিক্ষকদের বারবার জিজ্ঞাসা করি, স্যার কি পড়বো, কি দেখবো, আমি তো কিছু বুঝতেছি না। জাস্ট প্রশ্ন অ্যানালাইসিস করেন, বোঝার চেষ্টা করেন, ডেফিনেটলি আপনি ভালো করবেন। সো এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রিয় শিক্ষার্থী জানাবেন, আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে দেন আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনাদের প্রশ্নের আশায় রয়েছে। আপনারা যারা প্রশ্ন করতে চান আপনারা লিখে প্রশ্ন জানাবেন। আপনারা জুমে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু ফেসবুক ইয়াতে কি বলে জুমের যে মেসেজ সেকশনটা রয়েছে সেখানে মেসেজ লিখতে পারেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে, আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, একটু লিখে জানাবেন যে আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা, আপনি কিছু জানতে চান কিনা। ইসলামী ব্যাংকে চাকরি পাওয়াটা খুবই সহজ একটা বিষয়, যদি আপনি খুব ওয়াইজলি একটু প্ল্যান করে একজনের তত্ত্বাবধানে থেকে সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারেন। এখানকার টপিকগুলোর মধ্যে বাংলা থেকে প্রশ্ন হয়, ইংরেজি থেকে প্রশ্ন হয়, ম্যাথ থেকে প্রশ্ন হয়, এবং একসাথে সাধারণ জ্ঞান এবং ইসলামিয়াত থেকে প্রশ্ন হয়। সাধারণ জ্ঞান, ইসলামিয়াত, ম্যাথ, বাংলা এবং ইংলিশ, এই 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন হয়। বিগত সালের প্রশ্ন থেকে কি প্রশ্ন আসে? হ্যাঁ, মোবারক প্রশ্ন আসে, প্রশ্ন রিপিট হয়, সব পরীক্ষায় প্রশ্ন রিপিট হয়। কিছুটা প্রশ্ন আপনার বিগত বছর থেকে থাকেই। এবং লাস্ট আমরা যে ইসলামী ব্যাংকের প্রশ্ন পরীক্ষা দিয়ে হতে দেখেছি সেখানে তো হিউজ প্রশ্ন রিপিট হতে দেখেছি, 50%-এর মতো প্রশ্নই রিপিট ছিল। স্যার আমাদের আজকে ক্লাসের পিডিএফ দেওয়া হবে কি? হ্যাঁ, ডেফিনেটলি পিডিএফ দেওয়া হবে। যে পিডিএফটা আপনারা এতক্ষণ সলভ করেছেন এই পিডিএফটা আপনাদেরকে সরবরাহ করা হবে। ইসলামী ব্যাংকের প্রফেশনাল অফিসারে আবেদন করতে হলে কি মাস্টার্স লাগে? হ্যাঁ, মাস্টার্স সার্কুলার উল্লেখ থাকবে। হ্যাঁ, মাস্টার লাগবে কি লাগবে না। সো আপনি যখন অ্যাপ্লাই করবেন সার্কুলারটা খুব ভালো করে পড়বেন। হ্যাঁ, এটা আপনি কিন্তু একজন চাকরি প্রার্থী হিসেবে আপনার দায়িত্ব।
আর প্রাইভেট ব্যাংকে মাস্টার্স লাগে স্যার। হ্যাঁ, সো আবার ইয়ার নিচের পোস্টগুলোতে কিন্তু মাস্টার্স লাগে না। সো আপনি একটু সার্কুলার হওয়ার পরে ডেফিনেটলি মশারফ পড়ে দেখবেন যে মাস্টার্স চেয়েছে নাকি চায়নি। আমরা দেখতে পাচ্ছি তালিব রয়েছেন আমাদের সাথে, তিনি লিখেছেন আর এই ক্লাসটার ভিডিও কোথায় পাওয়া যাবে? ডেফিনেটলি আপনারা যেখানে ভর্তি হয়েছেন, যারা যে গ্রুপগুলোতে যুক্ত রয়েছেন সেই গ্রুপেই পাবেন ইনশাল্লাহ। আর বাকি কেউ কিছু বলতে চান কিনা? আপনাদের প্রশ্নের জন্য অপেক্ষায় রয়েছে। যদি ক্লাস লাইভ করতে না পারি, ক্লাসগুলো কি পরে দেখতে পারবো? কিভাবে দেখতে পারবো জানাবেন। ডেফিনেটলি পরে দেখতে পাবেন। যে কোনো কোচিংই তার ক্লাসগুলো রেকর্ড রাখে এবং পরবর্তীতে শিক্ষার্থীদের জন্য তাদের যুক্ত থাকা গ্রুপগুলোতে শেয়ার করে দেয়। সো আমরাও নিশ্চয়ই তার ব্যতিক্রম করব না। সো এখানেও আপনাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে। আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত থাকতে পারবেন না, তারা ডেফিনেটলি পরে দেখে নিতে পারবেন। ওকে স্যার, আমি অনার্স শেষ করতে যাচ্ছি, প্রফেশনাল অফিসে আবেদন করার ইচ্ছা, তাই প্রিপারেশন নেওয়া উচিত হবে। ডেফিনেটলি থার্ড ইয়ার থেকে শিক্ষার্থীদেরকে বলা হয় যে প্রিপারেশন নেওয়া শুরু করেন। আপনি তো অনার্স শেষ করতে যাচ্ছেন, আমার মনে হয় আপনি যদি প্রিপারেশন শুরু করেন একটা ওয়াইজ ডিসিশন হবে। আগে থেকেই যদি প্রিপারেশনটা নিয়ে ফেলা যায়, খুব দ্রুত চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু যদি একটু লেট করে ফেলেন, তখন সবাই চাবে যে আপনি অনার্স মাস্টার শেষ করে ফেলেছেন, এখন আপনি একটা চাকরি করবেন, এটাই সবাই চাইবে। সো আগে থেকে যদি আপনি একটু সতর্ক হন, আগে থেকে একটু পড়াশোনা করে ফেলেন, আগে থেকে প্রিপারেশন নিয়ে ফেলেন, তাহলে আমার মনে হয় তো সেটা ভালো হবে আপনার জন্য। আমার এটা মনে হয়। এখন আপনাদের হয়তো ভিন্ন কোনো ধারণা থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে লিখে জানাতে পারেন। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান। আল্লাহ হাফেজ।